তো দেখো আজ আমরা মডেল সেট 9 এর মধ্যে এসছি পিডিএফ এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ এখানে স্কুলের নাম দেওয়া রয়েছে, তোমাদের বইতে যেমন স্কুলের নাম দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের সমাধান করব। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। যারা যারা নোটস নেবে না তোমরা স্ক্রিন থেকে থেকে উত্তরগুলো করে নাও খাতাতে বা বইতে দাগিয়ে নাও আর খাতাতে লিখে নেবে বড় প্রশ্নের উত্তরগুলো। একে দাগে বলা রয়েছে আমি রাষ্ট্র, এ কথা বলেছিল, উত্তর করবে চতুর্দশ লুই। তারপর দেখো দুইয়ের দাগে ফ্রান্সের ধর্মকরকে বলা হতো, উত্তর করবে টাইট। তিনের দাগে দেখো বলা রয়েছে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন দা, মানে এখানে দেখো মন্তেস্কু হবে উত্তর, যেটা হবে আর কি অপশানগুলোর মধ্যে তিনের দাগের অপশান সি। তো দেখো এখানে চারের দাগে দেখো ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল, তো উত্তর করবে 1789 খ্রিস্টাব্দে। অপশান ডি করো উত্তরটি চারের দাগের। পাঁচের দাগে দেখো সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে, উত্তর করবে ফরাসি বিপ্লবে। ছয় দাগে দেখো বলা হচ্ছে নেপোলিয়ান সম্রাট হয়েছিলেন, উত্তর করবে গণভোটের দ্বারা। তারপর দেখো সাতের দাগে মহাদেশীয় ব্যবস্থা প্রত্যাবর্তন করে, উত্তর করবে নেপোলিয়ান বোনাপার্ট। তারপর দেখো আটের দাগে কোর্ট নেপোলিয়ান এর আইন সংকলিত হয়, উত্তর করবে 2287টি। ঠিক আছে, 2287টি। অপশান সি করো উত্তরটি আটের দাগের। নয়ের দাগে দেখো দেখো জেনার যুদ্ধে পরাজিত হয়। জেনার যুদ্ধ, এই যে যুদ্ধটা হয়েছিল সেটা পরাজিত হয়েছিল প্রশিয়া। ঠিক আছে, অপশান বি করো উত্তরটি। তারপর দেখো নেক্সট 10-এর দাগে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল, তাহলে প্রাশিয়া করবে সে উত্তরটা, অপশান বি করবে। 9-এর 10-এর উত্তর করবে রাশিয়া, অপশান সি। তারপর দেখো নেক্সট বিভাগ খ, দেখো এখানে কিন্তু 10-এর উত্তরটা সি করে দেবে, রাশিয়া করবে। আর তার আগেটা প্রাশিয়া করবে, প্রাশিয়া রাশিয়া গুলে ফেলবে না। আর বিভাগ খতে যাচ্ছি, দুয়ে দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে মোট 6টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 6টি প্রশ্ন 1 নম্বর করে 6 নম্বর। উপবিভাগ এতে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তোমাদের বইতে এই স্তম্ভ মিলনটা এরকমই ছক আকারে পাবে, আমি এখানে জাস্ট প্লেন করে দিয়েছি। একে দাগে দেখো বলা হচ্ছে ষোড়শ লুই, তার সোজা ইংরেজ নৌসেনাপতি। দুয়ে দাগে দেখো লিনসেন, তার সোজা দেখো রুশজার। তিনে দাগে দেখো বলা রয়েছে প্রথম আলেকজান্ডার, তার সোজা দেখো ফরাসি যে উল্লেখ করা রয়েছে রাজা। ঠিক আছে, এখানে উত্তরটা আমি নিচে উত্তর বলে লিখে উল্লেখ করে দিয়েছি। একের সাথে সি করবে, ষোড়শ লুইয়ের সাথে ফরাসি রাজা। তারপর দেখো দুয়ের সাথে এ করো লেনসান, তার সাথে ইংরেজ নৌসেনাপতি। আর তিনে বলা রয়েছে যে প্রথম আলেকজান্ডার, এর সাথে বি করো রুশ জার। ঠিক আছে, তাহলে 3-এর বি হবে, মিলনটা তোমরা করে নেবে। তারপর দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবণ করকে বলা হয় গ্যাবেল, এটা হচ্ছে সত্য। ফরাসি সমাজে সমাজে অধিকারহীন শ্রেণী ছিল প্রথম সম্প্রদায়, এটা মিথ্যা। তার জন্য এর ব্যাখ্যা দিতে হবে, সঠিক তথ্য কী বা ব্যাখ্যাটা কী। প্রথম সম্প্রদায় বা যাজক শ্রেণী ছিল সমাজের সবচেয়ে সুবিধা পোড়া ও অধিকারভোগী শ্রেণী। অধিকারহীন ছিল তৃতীয় সম্প্রদায় যারা বা থার্ড স্টেট যারা, তারা। তারপর দেখো 3-এর দাগে নেপোলিয়ান 1800 খ্রিস্টাব্দ থেকে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা, 1800 খ্রিস্টাব্দে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, এটা সত্য। উপবিভাগ সিয়ে যাচ্ছি, সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করতে বলেছে। বিবৃতি আর ব্যাখ্যা দেখব। একে দাগে বিবৃতি দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়, এর সাথে ব্যাখ্যা যেটা করবে 3 করবে উত্তরটি। ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। ঠিক আছে, তো উত্তর ব্যাখ্যা 3, এটা নিচে আমি লিখে দিয়েছি তলাতে। দুয়ে দাগে দেখো বিবৃতি ফরাসি জনগণ বাস্তিল দুর্গ ধ্বংস করেছিল, এটার সাথে ব্যাখ্যা 2 করো। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী শাসনের প্রতীক। তারপর দেখো 3-এর দাগে বিবৃতি নেপোলিয়ান কোড নেপোলিয়ান চালু করেছিল, এটার সাথে ব্যাখ্যা 1 করো। ফ্রান্সে একই আইন কানুন প্রচলন করার জন্য। বিভাগ গ 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে 8 নাম্বার। থার্ড স্টেট কি দেখো, বিপ্লব পূর্ব ফ্রান্সের সমাজে তৃতীয় স্তরে বিভক্তিত ছিল, সমাজটার কি যাজক ও অভিজাতবাদী সাম্রাজ্যের বাকি 97% মানুষ, যেমন কৃষক, শ্রমিক, বার্জুয়া বা মধ্যবিত্ত এবং দরিদ্র সাধারণ মানুষকে একত্রিত থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বলা হতো। এরাই ছিল ফ্রান্সের একমাত্র কর প্রদানকারী গোষ্ঠী, এরাই কর দিত। তারপর দেখো 2-এর দাগে ফরাসি বিপ্লবের একটি আদর্শ, ফরাসি বিপ্লবের কটি আদর্শ ও কী কী, 2-এর দাগের প্রশ্ন। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল 3টি, এগুলি হলো সাম্য, অর্থাৎ যেটাকে ইংলিশে ইকুইলিটি বলা হয়, মৈত্রী যেটাকে ফার্টার্নিটি বলা হয় ইংলিশে, এবং স্বাধীনতা অর্থাৎ লিবারেটরি যেটাকে ইংলিশে বলা হয়। এই 3টি জিনিস ছিল। এই আদর্শগুলি মানুষ আধুনিক গণতান্ত্রিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছিল। তারপর দেখো নেক্সট ফরাসিতে তারপর দেখো করভি কি, 3 দাগের প্রশ্ন। ফ্রান্সে প্রচলিত এক ধরনের
অবনৈতিক শ্রমদানকে করভি বলা হতো। তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র কৃষকরা কোনো পারিশ্রমিক ছাড়াই রাজকীয় রাস্তা তৈরি বা অন্যান্য সরকারি কাজের সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন বাধ্যতামূলকভাবে শ্রম দিতে বাধ্য থাকতো। তারপর দেখো নেক্সট, কবে কাদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ হয়? 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ ব্রিটিশ নৌসেনাপতি নেলসনের কাছে নেপোলিয়ান বানাপোর্ট ফরাসি ও স্পেনীয় সম্মিলিত নৌবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। তারপর দেখো পোড়ামাটি নীতি কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। 1812 সালে নেপোলিয়ান যখন ফরাসি আক্রমণ করে তখন রুশ সেনারা ফরাসি যুদ্ধ না করে পিছু হতে থাকে। ফরাসিদের সাথে আর কি রুশ সেনারা যুদ্ধ আর করেনি, বরং পিছু হটার সময় তারা নিজেদের জনপদ ও খাদ্যশস্য পুড়িয়ে দিয়ে যেতে থাকে যেত, যাতে ফরাসি বাহিনী রসদ না পায়, অর্থাৎ খাবার না পায় এবং শীতের কবলে পড়ে। রাশিয়ার এই রক্ষণাত্মক কৌশলকেই পোড়ামাটি নীতি বলা হয়। 6 দাগে দেখো, কোন যুদ্ধে কাদের কাছে নেপোলিয়ান সম্পূর্ণভাবে পরাজিত হয়? 1815 খ্রিস্টাব্দের ওয়াল্টারের যুদ্ধ নেপোলিয়ান বোনাপার্ট সম্পূর্ণভাবে পরাজিত হয়। এই যুদ্ধে ইংল্যান্ডের ডিউক অফ ওয়েলসিংটন এবং প্রুশিয়ার ব্লুকরের নেতৃত্বে সম্মিলিত মিত্রবাহিনীর কাছে তিনি পরাস্ত হয়েছিল। বিভাগ ঘ দেখো, 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে। এখানে এই যে প্রশ্নগুলো, আমি এখানে প্রশ্ন পড়ব, উত্তর দেখাবো, আর তোমাদের যে পয়েন্টগুলো দেখিয়ে দেবো, তোমরা খাতাতে লিখে নেবে। আর আমি এরকমই লাইন বাই লাইন ব্যাখ্যা করছি না, যেহেতু এগুলো বড় প্রশ্ন। দেখো, ফরাসি বিপ্লবে পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। এইরকমই তোমাদের প্রশ্নটা তৈরি হচ্ছে। প্রথমে ভূমিকা লিখবে, তারপরে দেখো নেক্সট এই যে একটা কথা লেখা রয়েছে 4 নাম্বার উপযোগী করে প্রধান দিকগুলো নিচে আলোচনা করা হলো। এই কথাটা তোমরা লিখবে না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব, এটা লিখে পয়েন্ট করবে, এটা একটা হেডিং আর কি। 1-এর দাগে পয়েন্ট করবে মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এর ব্যাখ্যা দেবে। 2-এর দাগে দেখো ভলতেয়ারের চুক্তি ও গির্জা বিরোধিতা। 3 দাগে দেখো রুশো জনপ্রিয় সার্বভৌমত্ব তত্ত্ব। তারপরে দেখো নেক্সট 4-এর দাগে বিশ্বকোষ ও ফিজিওক্র্যাট গোষ্ঠী, এর ব্যাখ্যা দেবে। সবশেষে মূল্যায়ন নামক পয়েন্টটি করবে বা উপসংহার লিখে প্রশ্নটার উত্তর লেখা শেষ করবে। দেখো, বোঝাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, বড় করবো না, তার জন্য এরকমই বড় প্রশ্নগুলো আমি উত্তর এরকমভাবে দেখাচ্ছি। টিকা লেখো, 2 নম্বর প্রশ্ন, টেনিস কোর্টের শপথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, দেখে নাও। প্রেক্ষাপট, শপথ গ্রহণ, তারপর দেখো রাজার নীতি শিকার। 4 নম্বর গুরুত্ব তাৎপর্য, বিপ্লবের সূচনা। তারপর দেখো নেক্সট এই প্রশ্নের উত্তরটা লেখা শেষ হলো। 3 নম্বর প্রশ্ন ছিল টিকা লেখো কোড নেপোলিয়ান, এর প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথম পয়েন্ট করবে প্রেক্ষাপট ও সংকলন, প্রধান বৈশিষ্ট্য সমূহ, 2 নম্বর পয়েন্ট। তারপর দেখো আইনের চোখে সাম্য, সামন্ততন্ত্রের বিলোপ, এগুলো এক লাইনেই লিখতে হবে এগুলো, ঠিক আছে। যোগ্যতার স্বীকৃতি, সম্পত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতা। তারপর দেখো সীমাবদ্ধতা, সেটা কিন্তু 2 নাম্বার পয়েন্টে না, এতগুলো সাব পয়েন্ট। তারপর দেখো নেক্সট গুরুত্ব ও প্রভাব, 4 দাগের পয়েন্ট। 5 দাগে, আচ্ছা 4 দাগে দেখো প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, দেখে নাও। তারপর দেখো 1 নম্বর নেপোলিয়নের যে আক্রমণ, সে আক্রমণের কারণ, মানে রাশিয়া আক্রমণের কি। 2 নাম্বার বিশাল বাহিনী ও গ্র্যান্ড আর্মি। 3 নাম্বার রুশ কৌশল, পোড়ামাটি নীতি, রুশ কৌশল। 4 নাম্বার মস্কো জয়। ফলাফল দেখে নাও, সামরিক বিপর্যয় ফলাফলের অন্তর্গত। তারপরে নেপোলিয়নের শক্তি ক্ষয়। তারপরে দেখো পরবর্তী পয়েন্ট করবে মূল্যায়ন, তার আগে একটা পয়েন্ট আছে দেখো পতনের পথ প্রশস্ত। তারপরে দেখো আমরা বিভাগ মতে যাচ্ছি।
তো দেখো এখানে বিভাগ গুলো দেখব। দেখো এখানে বলা রয়েছে 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 1-এর দাগে বলা রয়েছে দেখো প্রশ্ন, ফরাসি বিপ্লবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, প্রথমে তোমরা এরকমই লিখবে একটু। আর এই যে লেখাটা আবারও বলছি, এটা বোঝানোর জন্য দেওয়া রয়েছে। এই যে দেখো নিচে 8 নাম্বারের উপযোগী করে একটি প্রধান কারণ, 8 নাম্বারের উপযোগী করে এর প্রধান কারণগুলি আলোচনা করা হলো। এই কথাটা তোমরা লিখবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি নোটসে দিয়েছি। যারা নোটস কিনছে আমাদের থেকে তাদের লেখা মানে বোঝানোর জন্য এরকমই দেওয়া রয়েছে। তোমরা যদি চাও কিনতে পারো আমাদের কাছ থেকে কম দামে, ঠিক আছে। নোটসটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ নিতে পারো কিনে। ফরাসি বিপ্লবের কারণসমূহ 1 নাম্বার লিখবে, রাজনৈতিক কারণ, এর ব্যাখ্যা দেবে। তারপরে দেখো নেক্সট দেখিয়ে দিচ্ছি পর্ব করে, তোমরা দেখে দেখে খাতাতে লিখে নাও। 2 নাম্বার কারণ সামাজিক কারণ। 3 নাম্বার কারণ যে আচ্ছা 2 নাম্বার কারণের আবারও পয়েন্ট করবে একটা। আচ্ছা 2 নাম্বার কারণ সামাজিক কারণ, এর আবার কয়েকটি পয়েন্ট করবে, সাব পয়েন্ট। ফরাসি সমাজ 3টি স্তরে বা অ্যাসেটে বিভক্তিত ছিল। প্রথম অ্যাসেট যাজক, আর তারপরে হচ্ছে দ্বিতীয় অ্যাসেট অভিজাত, এরকমই পয়েন্ট করে লিখবে। তৃতীয় অ্যাসেট সাধারণ মানুষ, এরকম পয়েন্ট করে লিখবে। এগুলোকে সাব পয়েন্ট বলা হয়। 3 নাম্বার অর্থনৈতিক কারণ লিখবে, তার ব্যাখ্যা দেবে। এর আবার কয়েকটি সাব পয়েন্ট হবে, বৈষম্যমূলক কর, হ্যাঁ। তারপরে দেখো নেক্সট হচ্ছে যে ভূমি কর, যেটাকে বলা হয় আর কি, আর ঋণের বোঝা। তারপরে দেখো 4 নাম্বার পয়েন্ট দেবে দার্শনিকদের প্রভাব। তারপরে দেখো নেক্সট 5 দাগে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের আবার এরকমই পয়েন্ট করে করে লিখবে, যা রয়েছে তোমরা দেখে 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 লিখে নাও। তারপরে দেখো নেক্সট উপসংহার দেবে সবশেষে, হলে 8 নাম্বারের এই প্রশ্নটা কমপ্লিট। তারপরে দেখো নেক্সট এবারে দেখো 2 নাম্বার প্রশ্ন, ফরাসি সংবিধানে সভার কার্যকারিগুলি আলোচনা করো। এখানে দেখো 1 নাম্বার সামন্ততন্ত্রের বিলোপ। 2 নাম্বার মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা। তারপরে দেখো নেক্সট আছে 3 নাম্বার প্রশাসনিক সংস্কার। 4 নাম্বার অর্থনৈতিক সংস্কার ও অ্যাসাইনমেন্ট। 5 নাম্বার বিচার বিভাগীয় সংস্কার। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার গির্জার সংস্কার। 7 নাম্বার সংবিধান রচনা। সবশেষে উপসংহার দেবে। 3 নাম্বার দেখো প্রশ্ন ছিল নেপোলিয়নের সংস্কারমূলক কার্যাবলীগুলি সংক্ষেপে আলোচনা করো। বহুবার দেখানো হয়েছে, তবু আমি দিয়ে দিয়েছি। এই দেখো নিচে 8 নাম্বার উপযোগী করে তার বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করা হলে এই শব্দটা তোমরা বাদ দেবে। নেপোলিয়নের সংস্কারমূলক কার্যাবলী হেডিং করে তারপরে 1 নাম্বার লিখবে। আর ওর আগে অবধি ওই যে ভাষাটা তোমাদের লিখতে না বললাম, ওর আগে অবধি ওরা ভূমিকা। তারপরে 2 নাম্বার পয়েন্ট করবে কোড নেপোলিয়ন ও আইনবিধি। তারপরে হচ্ছে পরবর্তী দেখো 3 নাম্বারে অর্থনৈতিক সংস্কার ও ব্যাংক অফ ফ্রান্স যেটা, এর ব্যাখ্যা দেবে। তারপরে দেখো 4 নাম্বার ধর্মীয় সংস্কার, যেটা হচ্ছে কন্ট্রাক্ট বা ধর্মীয় মীমাংসা নামে পরিচিত। 5 নাম্বার শিক্ষা সংস্কার, এর ব্যাখ্যা দেবে। 6 নাম্বার জনহিতকর কার্যাবলী, এর ব্যাখ্যা দেবে। 7 নাম্বার লিজিয়ন অফ অনার, এর ব্যাখ্যা দেবে। পয়েন্টগুলো তারপরে দেখো নেক্সট পরবর্তীতে আরও রয়েছে, দেখে নাও। এই অবধি ছিল। এরপরের ক্লাসে আমরা 10 নাম্বার মডেল সেট আলোচনা করব, অর্থাৎ মিদনাপুর কলেজ স্কুল। এই সেটের প্রশ্ন এবং উত্তর যা রয়েছে আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, এমনিভাবেই ক্লাসগুলো করা রয়েছে।